পিয়ার সহ 5 দাবিতে মাঠে নামছে ইসলামী দলগুলো। 3 দিনের কর্মসূচি জামাত, খিলাফত, ইসলামী আন্দোলনের। জনরায় ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহতের শঙ্কা বিএনপির। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে রণক্ষেত্র ফরিদপুর। অবরোধ কর্মসূচির পর এবার ভাঙার ইউএনও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর, আগুন। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল। প্রায় 13,000 জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। যুব সমাজ সক্রিয় থাকলে দমিয়ে রাখতে পারবে না কোনো বাধা, বললেন প্রধান উপদেষ্টা। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বাকি আর 2-1 জনের সাক্ষ্য। এবং সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে দেশের অর্ধেকের বেশি ব্যাংক। ভোটের আগে আরও বাড়ার শঙ্কা। রক্ষণাবেক্ষণে অনীহার সুযোগ নিতে পারে হ্যাকাররা। দ্রুত ব্যবস্থার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর রিনাল। পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দল নিষিদ্ধ সহ 5 দাবিতে 3 দিনের কর্মসূচি দিয়েছে জামাতে ইসলামী। 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, 19 তারিখ বিভাগ ও 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলটি। একই কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনও। নেতারা বলছেন, জনগণের দাবি পূরণে পদক্ষেপ না নেওয়ায় আন্দোলনের বিকল্প নেই। জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে দফায় দফায় বৈঠক করেছে ইসলামপন্থী কয়েকটি দল। সোমবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবি তুলে ধরে জামায়াত। ঘোষণা করা হয় ঢাকায় সমাবেশ সহ 3 দিনের কর্মসূচি। সরকার দাবি না মানলে সমমনাদের নিয়ে আন্দোলনের ঘোষণা দলটির। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। উক্ত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচি পালন করা হবে। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। ভোট পেছাতেই এমন কর্মসূচি কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াতের নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই সব দাবি মানা সম্ভব। নির্বাচনী রোডম্যাপকে একতরফা দাবি করে নির্বাচন কমিশনের সমালোচনাও করেন জামায়াতের এই শীর্ষ নেতা। কতগুলো দল, যুগপথ, এসব বিষয়টি এখনো আমরা নির্ধারণ করিনি। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করি, প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। এখনও এটাকে আমরা যুগপথ বলতে চাচ্ছি না। যে কোনো সিদ্ধান্ত যেটা স্পষ্টভাবে উল্লেখ থাকে না কনস্টিটিউশনে বা অন্যভাবে, সেটা যদি মেজর রাজনৈতিক দল একমত হয়ে যায়, তাহলে এটা বাস্তবায়ন করার নজির আমাদের দেশে আছে এবং পরে এটা রেটিফাই করার সেই নজিরও আমাদের এখানে। এদিকে পিআর ও গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি সহ 6 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকা, 19 সেপ্টেম্বর মহানগর এবং 26 সেপ্টেম্বর সব জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে খেলাফতে মজলিস। এদিকে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। আমরা জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে জোটবদ্ধ আন্দোলন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমরা ইতিমধ্যেই নানা মাধ্যমে সরকারের নীতি নির্ধারকদের সাথে কথা বলেছি, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে আমাদেরকে এই রাজপথের কর্মসূচিতে যেতে হচ্ছে। জনগণের দাবি পূরণ না হলে আন্দোলনের বিকল্প নেই বলেও জানান ইসলামী দলগুলোর নেতারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানানো দলগুলোকে জনসমর্থন আদায়ের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, ভোটের মাধ্যমে জনরায় ছাড়া কিছু করতে গেলে ব্যাহত হবে গণতন্ত্র। কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলে দেশ বিপদে পড়বে বলেও সতর্ক করেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক। বাংলাদেশের ইতিহাসের
একটি রোববার ঐক্যমত্য কমিশনের বৈঠকে ফের ফেব্রুয়ারিতেই নির্বাচনের কথা জানান প্রধান উপদেষ্টা, কিন্তু সংস্কার ইস্যুতে পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো। রাজধানীর দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির 3 দিনব্যাপী শান্তি প্রতিষ্ঠাকারী প্রবক্তা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠান শেষে পিআর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, দেশে রাজপথের পর্ব শেষ হয়েছে, এখন সময় জনগণের মালিকানা প্রতিষ্ঠার। আরো বলেন, নির্বাচন পিছিয়ে গেলে বিপদে পড়বে দেশ। আমরা বোধহয় রাজপথের পর্ব শেষ করেছি, এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে। জনগণের সমর্থন ব্যতীত প্রত্যেকটি দলের তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, জনগণের ভোটেই ক্ষমতায় যাবে বিএনপি। হয়তো এখন কিছুটা দূরত্ব হতে পারে, আমি আবেদন জানাবো একজন মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের কে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, আসুন হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না। তাই আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে আমার ভোট আমি দেব। বিএনপি নেতারা বলেন, কেউ নির্বাচন ঠেকানোর চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফরিদপুরের ভাঙা। ইউএনও অফিস ও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে চলছে সকাল সন্ধ্যা হরতাল। এই মুহূর্তে ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল এবং বাগেরহাটে আছেন আলী আকবর টুটুল। সরাসরি শুরুতে যাচ্ছি সজলের কাছে। ফরিদপুরের ভাঙ্গা কিন্তু এই মুহূর্তে ফরিদপুরের জনপদ কিন্তু উত্তাল। এই ভাঙ্গায় চলছে ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ রয়েছে, সম্পূর্ণ যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। হাজারো মানুষ জড়ো হয়ে এখনও রয়েছে কিন্তু ভাঙ্গা গোল চত্বরে। এর আগে সকাল থেকে পূর্ব ঘোষিত যে মহাসড়ক অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি কিন্তু করতে পারছিল না। বিভিন্ন স্থানে পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করায় সকালে কিন্তু এই এলাকাবাসী যে দাবি, সেই দাবিতে কিন্তু তারা রাজপথে নামতে পারেনি এবং রাস্তার পাশে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক 11টার পরে কিন্তু তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে এক হয়ে এসে হাজারো মানুষ কিন্তু এই ভাঙ্গা গোল চত্বরে তারা অবস্থান করে এবং 12টার দিকে তারা কিন্তু ইউএনও কার্যালয়ের অভিমুখে রওনা দেয় এবং ইউএনও কার্যালয়ে ঢুকে সেই কার্যালয় কিন্তু ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। সেখানে নির্বাচন কমিশন অফিসেও অগ্নিসংযোগ করা হয়। পরবর্তীতে থানায় গিয়ে থানায় হামলা করা হয় এবং হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে এর ফিরে এসে কিন্তু আবার সেই গোল চত্বর কিন্তু এখনও কিন্তু কয়েক হাজার মানুষ তারা দাঁড়িয়ে রয়েছে এবং তারা বিক্ষোভ করছেন, টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে কিন্তু এখনও অবরোধ করে তারা কিন্তু তাদের দাবি আদায়ে রয়ে গেছেন। তারা চাচ্ছেন যে ফরিদপুর 4 আসন থেকে যে আলগী এবং হামিরদি ইউনিয়ন দুটি কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটি পুনর্বহালের দাবিতেই কিন্তু এই আন্দোলন করে আসছে। বেশ কয়েকদিন যাবৎ মহাসড়ক সহ রেলপথ অবরোধ করে আসছিল এই স্থানীয় জনতারা। কিন্তু এই দীর্ঘ কয়েকদিনের এই অবরোধে না মানার ফলেই কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠে এই এলাকাবাসী এবং পরবর্তীতে গতকাল রাতে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয় এবং মামলায় এই এই সড়কে অগ্নিসংযোগের যে 90 জনকে আসামি করে মামলা দায়ের করা হয় এবং এই 90 জনের মধ্যে কিন্তু 2 জন যে আলগী এবং হামিদি ইউনিয়নের যে চেয়ারম্যান, সেই 2 জনের কিন্তু মামলায় প্রধান আসামি করে 90 জনের নামে এবং 150 জনকে অজ্ঞাত করে এই মামলা দায়ের করা হয়। এবং পরবর্তীতে এই যে আলগী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়া, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এরপরে কিন্তু ক্ষোভে ফুঁসে ওঠে এই ভাঙ্গার মানুষ। আর এর ফলেই কিন্তু এই যে তারা এই বিক্ষুব্ধ জনতা কিন্তু তারা এখনো কিন্তু এই রাজপথে রয়েছেন এবং তারা তাদের দাবি আদায়ে কিন্তু তারা এখনো রাজপথে রয়েছেন। এই ছিল ফরিদপুরের সর্বশেষ। আমরা এই মুহূর্তে চলে যাব বাগেরহাটে আলী আকবর টুটুলের কাছে।
বাগেরহাটের 4টি আসন পরিবর্তিত রাখার জন্য সকাল থেকে যে হরতাল শুরু হয়েছে তা এখন দুপুর গড়িয়ে বিকেল। আমরা দেখেছি যে বাগেরহাট যে মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কে বড় কোনো ভারী যানবাহন চলাচল করছে না। যদি বলি আসলে এই মহাসড়কের যে ছোট ছোট একেবারে যানবাহন চললেও এবং টোটাল ছিল জানি একেবারে সব অচল, এবং সে কারণে আসলে বাগেরহাটের যে মানুষের দাবি যে আসলে 4টি আসন থেকে একটি কমানোর দাবিতে কিন্তু আসলে প্রতিবাদে কিন্তু তারা কিন্তু এখন বাগেরহাটবাসী এবং সদস্যদের মানুষ কিন্তু তারা দাবি করে আসছেন আসলে 4টি আসন তাদের পূর্ণ বহাল হয়। সে কারণে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা এছাড়া থেকে এবং যদি বলি যে এখানে যে এখানে তারা কিন্তু দাবিটা যে করেছেন, তারা বলছেন যে আসলে যুক্তির দাবি এবং দাবি যদি না মানা হয় তাহলে আসলে ইতিমধ্যে প্রায় 3 দফা তারা হরতাল পালন করেছেন এবং সংবাদ সম্মেলন করেছেন, কর্মসূচি তারা পালন করেছে, সড়ক অবরোধ করেছেন, যার ফলে কিন্তু মানুষ আসলে এক ধরনের মানুষ কিন্তু আসলে দুর্ভোগের মধ্যে কিন্তু যে নিম্ন আয়ের মানুষগুলো খুবই সংকটপূর্ণ অবস্থার মধ্যে ছিল। তারপরেও কিন্তু মানুষের দাবি যে তাদের যে 4টি আসন সে পূর্ণ বহাল দাবি ছিল আমার কাছে বাগেরহাটের। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুর এবং বাগেরহাটে। সময় সংবাদে আরও থাকছে। হবিগঞ্জের রশিদপুর 3 কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু। দৈনিক মিলবে 80 লাখ ঘনফুট, 10 বছর যোগান দেওয়ার আশা। খনন কাজে সক্ষমতা বাড়ার দাবি বাপেক্সে। দেশের তরুণরা সক্রিয় থাকলে কোনো বাধাই জাতিকে দমিয়ে রাখতে পারবে না উল্লেখ করে দেশ গঠনে তরুণদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি জানান, তারুণ্যের যোগ্য ও দক্ষ করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, জুলাই আহত ও শহীদ পরিবারের প্রায় 13,000 সদস্যের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। পক্ষ থেকে তরুণদের প্রতি কৃতজ্ঞতা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউথ অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠান সোমবার সকালে শাপলা হলে হাজির হন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তরুণরা। মানবিকতা, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য 12 তরুণের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, কোনো দেশের তরুণরা সক্রিয় হলে কোনো বাধাই সে জাতিকে দমিয়ে রাখতে পারে না। দেশ গঠনে তরুণদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের যোগ্য ও দক্ষ করে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের প্রায় 13,000 সদস্যের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। দেশে বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের উদ্ভাবনী শক্তিকে বিকশিত করা হবে বলেও জানান উপদেষ্টা। তরুণরাই এদেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন তিনি। গত 3রা আগস্ট শুরু হয়ে সবশেষ 9 সেপ্টেম্বর পর্যন্ত 14 দিনে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত, চিকিৎসক সহ 45 জন মামলায় সাক্ষ্য দিয়েছেন। এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 5 মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই মামলার 16 আসামির মধ্যে গ্রেফতার 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনার মামলায় আরও 2-1 জনের সাক্ষ্য নেওয়া বাকি।
নাহিদ ইসলাম আগামীকালকে সাক্ষ্য প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আর যে ফরমাল একজন সাক্ষী আছে আমাদের, সেটার মাধ্যমে আশা করছি এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি, সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই। সে কারণে এই বাকি দুজনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করব। আদালত ব্যবস্থাগুলো যে তার ইশারায় চলতো এবং আদালতগুলো যে তাদের কৃতদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। বিশ্ববিদ্যালয়টির হল সংসদে 42 প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আর একটি হলের 3টি পদে পাওয়া যায়নি কোনো প্রার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও চলছে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। ডাকসু ও জাকসুর পর এবার জমে উঠেছে রাকসু ও চাকসু নির্বাচন। ডাইনিং, ক্যান্টিন থেকে লাইব্রেরি, সর্বত্রই নির্বাচনী আমেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে 42 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বী। একটি হলের 3টি পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। রোববার রাতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর সোমবার শুরু হয় রাকসুর প্রচারণা। হলটাতে আমরা জানি না কেন হয়েছে, হয়তো সেখানে কোনো প্রচারণার ঘাটতিও ছিল, এমনটাও হইতে পারে আর কি। প্রচার শুরুর পর প্রার্থীদের আচরণবিধি সহ নানা দিক নির্দেশনা দিয়েছেন উপাচার্য। আমরা জিততে জানবো কি করে বিনয়ের সাথে জেতা যায়, আমরা হাঁটতে শিখব কি করে গ্রেসফুলি হারা যায়। এই গ্রেস শব্দটার কোনো অস্তিত্বই আমাদের জাতীয় জীবনে নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরা যেন এই গ্রেস এবং বিনয়ের পরিচয় রাখতে পারি। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র সংগ্রহ। মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন হলেও জমা দেওয়া যাবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা 21 সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 25 সেপ্টেম্বর। আমি এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করি, যার কারণে আমার দাঁড়ানো। চাকসু নির্বাচনের প্রথম প্যানেল ঘোষণা করে মনোনয়নপত্র নিয়েছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট দ্রোহ পর্ষদ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, এবার এরদোয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল তুরস্ক। বিরোধী দলের ওপর সরকারের দমন পীড়নের অভিযোগ। আঙ্কারায় রিপাবলিকান পিপলস পার্টির সমাবেশে জনস্রোত। পদ্মা সেতুতে শুরু হলো স্বয়ংক্রিয় টোল আদায়। এখন থেকে 4টি লেনে চলন্ত গাড়ি থেকেই পরিশোধ করতে পারছেন চালক। এতে উচ্ছ্বসিত চালক চলাচলকারীরা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। নন স্টপ ইলেকট্রিক টোল কালেকশন যে সিস্টেম, এই সিস্টেমে কিন্তু প্রথম অবস্থায় একটি ব্যাংক, যেটি ট্রাস্ট ব্যাংক, তারা যুক্ত হয়েছেন এবং কর্তৃপক্ষ বলছেন যে পর্যায়ক্রমে কিন্তু অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান যুক্ত হবে যারা মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত আছে। এবং এখানকার যে RFID যে ট্যাগ বুথ রয়েছে, সেখান থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করবার পরে কিন্তু এই যে 2টি বুথ সংরক্ষিত রয়েছে, এই বুথ দিয়ে কিন্তু চলন্ত গতিতে, তারা বলছেন যে প্রথম অবস্থায় কিন্তু প্রতি ঘন্টায় 30 কিলোমিটার যে গতি, সেই গতিতে এই যানবাহনগুলো পার হচ্ছেন এবং এই যানবাহনগুলো পারাপারের অনেক রকম সুবিধার কথা তারা বলছেন। যে এখানে যে দুই পারে 15টি যেই রয়েছে, এইটা লেন রয়েছে, এই 15টি লেনের মধ্যে কিন্তু 2টি একেবারে সংরক্ষিত ছিল, যেটি ব্যবহারই করা হতো না। এই শুধু ETC সিস্টেমের জন্য সংরক্ষণ করা হয়েছিল। এই 2টিও কিন্তু এখন চালু হয়ে যাচ্ছে। সঙ্গে আরও একটি কিন্তু করে 2টি এই সিস্টেমের সঙ্গে নেওয়া হয়েছে এবং তারা বলছেন যে এই 2টি যখন জনপ্রিয় হবে তখন পর্যায়ক্রমে কিন্তু বাকি যেই বুথগুলো রয়েছে, যে 15টি বুথের মধ্যে যে 4টি বাদ গেলে আরও যে 11টি থাকে, সেই 11টি কিন্তু এই সিস্টেমের ব্যাপারে তারা পর্যালোচনা করবেন এবং সকল যানবাহনের জন্য কিন্তু উন্মুক্ত করা হয়েছে। শুধুমাত্র মোটরসাইকেল এখন এই বুথে যেতে পারবে না, তবে মোটরসাইকেলের যেই সংরক্ষিত বুথ হচ্ছে সেখান দিয়ে কিন্তু যান পারাপার হবে। এবং তারা বলছেন যে 15 দিন যে তাদের লাইভ পাইলটিং চলছে, এরপর কিন্তু 1 অক্টোবর থেকে একেবারেই স্বাভাবিকভাবে এই বুথগুলো দিয়ে চলন্ত অবস্থায় তারা টোল দিয়ে চলাচল করবেন। এবং এই প্রচারণা সহ নানা রকম কৌশলে কিন্তু কাজ করছে পদ্মা সেতু কর্তৃপক্ষ এবং তারা বলছেন যে এই সেতু ব্যবহারকারীরা নানাভাবে উপকৃত হবে এই সিস্টেম চালু হওয়ার কারণে। তো এই ছিল পদ্মা সেতু থেকে সবচেয়ে।
সরাসরি যুক্ত ছিলাম মাওয়া মুন্সিগঞ্জে। সাইবার হামলা ঠেকাতে বছরে 2000 কোটি টাকা খরচ করলেও সর্বোচ্চ ঝুঁকিতে দেশের 36% ব্যাংক। নির্বাচনের আগে এই ঝুঁকি আরও বাড়ার শঙ্কা স্বয়ং সরকারের। ব্যাংকার রায় বলছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ না করার সুযোগ নেয় হ্যাকাররা। এক্ষেত্রে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার ও নিয়মিত ফলো আপের পরামর্শ এই খাত সংশ্লিষ্টদের। বাংলাদেশ ব্যাংক বলছে, সাইবার হামলা ঠেকাতে কোনো ব্যাংক অপ্রস্তুত থাকলে বা ব্যাংক কর্মকর্তার যোগ সাজশ থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সাইফুল ইসলামের বিশেষ রিপোর্ট। ব্যাংক সহ দেশের প্রতিটি সেক্টরে বাড়ছে প্রযুক্তির ব্যবহার, বাড়ছে সাইবার হামলা। তথ্য বলছে, দেশের ব্যাংক খাতকে সাইবার হামলা থেকে রক্ষা করতে 2024 সাল পর্যন্ত ব্যয় হয়েছে 53,413 কোটি টাকা। বিআইবিএম এর তথ্য, চলতি বছরের মার্চ শেষে দেশে ব্যাংকিং খাতে ডিপোজিট অ্যাকাউন্ট প্রায় 16.5 কোটি। বেড়েছে ব্যাংকের ব্রাঞ্চ, এটিএম, সিআরএম, এজেন্ট ব্যাংকিং শাখা সহ ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রমের পরিধিও। যদিও বছরে গড়ে 2000 কোটি টাকা সাইবার হামলা থেকে বাঁচাতে খরচ করছে, কিন্তু তারপরও এই খাতে সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে আছে দেশের 36% ব্যাংক। ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান বলছেন, প্রাথমিকভাবে ব্যাংকগুলি সফটওয়্যার ও টুলস গ্রহণে বিনিয়োগ করলেও পরের ধাপে তা রক্ষণাবেক্ষণের জন্য বিনিয়োগ করতে চান না। সুরক্ষার জন্য যা যা প্রয়োজন তারা এখানে অত বেশি ইনভেস্ট করতে চায় না। সেটা অনেকে চায় না যে হয়তো এটা আপনার বোর্ডের অ্যাপ্রুভাল লাগে। বিআইবিএম এর তথ্য বলছে, দেশের ব্যাংকিং খাতে প্রতিদিন 145 থেকে 630 বার সাইবার হামলা হয়, যার মধ্যে সর্বোচ্চ চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে, আর দেশের অভ্যন্তর থেকে হয় 2%। আপডেটেড থাকতে হয়, এটা একটা বড় সমস্যা। এখন যারা ধরেন সলভেন্ট ব্যাংক আছে, যাদের লাভটা ভালো হয় বা একটু বড় ব্যাংক, তারা অনেক ইনভেস্ট করে, কিন্তু ছোট ব্যাংকরা সেই তুলনায় ধরেন এত টাকা পয়সা ইনভেস্ট করতে পারে না। সাইবার হামলার মধ্যে 68% ম্যালওয়্যার, 48% ডস আর ফিশিং অ্যাটাক এবং 46% স্পাম। এর মধ্যে অপরিচিত স্থান থেকে আসে 24%, আর সর্বোচ্চ 27% হয় ভেন্ডরদের মাধ্যমে। সাইবার হামলা কমাতে প্রতিদিন চতুর্মুখী ফলো আপ রাখার পরামর্শ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। সাইবার ইনসিডেন্টে বড় ঘটনা হয় কিন্তু ইনসাইডার থেকে, তো সেটা ব্যাংকের আইসিটির লোক হতে পারে, ব্যাংকের অন্য কর্মকর্তা হতে পারে। তো এই যে 360 ডিগ্রি ভিউজ অফ সাইবার সিকিউরিটি, এই জায়গাটাকে গুড প্র্যাকটিসে নিয়ে আসা ভীষণ জরুরি। একবার সাইবার হামলার শিকার হলে পুনরায় হার্ডওয়্যার ও সফটওয়্যারে বিনিয়োগ করতে হয় 37% টাকা। এর সঙ্গে গ্রাহকদের ব্যবসায়িক ক্ষতি হয় 18% আর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 35%। বাংলাদেশ ব্যাংক বলছে, হামলার পরিকল্পনাকারীরা ঘোষণা করবে একদিন, কিন্তু হামলা করবে অন্যদিন। হামলাকারী আরও বেশি শক্তিশালী কিনা এটা তো আসলে যাচ করা, হামলার শিকার হলেই শুধুমাত্র বোঝা সম্ভব। তবে তাদের কারোর মধ্যে যাতে কোনো গাফিলতি বা অপ্রস্তুত থাকার এরকম অভিযোগ যাতে না আসে, সেইভাবে করার নির্দেশ দেওয়া আছে। তথ্য বলছে, সাইবার নিরাপত্তায় জড়িত থাকে ব্যাংকার, হ্যাকার এবং তথ্য প্রযুক্তি অভিজ্ঞরা। আর খাত সংশ্লিষ্টরা বলছেন, সাইবার সুরক্ষায় বিনিয়োগ প্রাথমিকভাবে করা হলেও পরবর্তীতে করা হয় না কোনো বিনিয়োগ। যদি তা না করা হয়, তাহলে নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জের রশিদপুর 3 নম্বর কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। 10 বছর এই কূপ থেকে গ্যাস যোগান দিতে আশাবাদী সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। সকাল 11:30টায় রশিদপুর 3 নম্বর গ্যাস কূপের গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের মধ্য দিয়ে এই কূপের পুনঃখনন কাজের সমাপ্তি হলো। চলতি বছরের 12 জুলাই এই কূপের পুনঃখননের কাজ শুরু হয়েছিল। বাপেক্স জিএপএল প্রায় সময় লেগেছে 2 মাসের মতো, এবং পুনঃখননের পরে প্রায় 20 লক্ষ ঘনফুট গ্যাস পুনরায় সংযুক্ত হলো অতিরিক্ত। 1994 সালে আবিষ্কৃত কূপটি চলতি বছরের প্রথম পর্যন্ত দৈনিক 60 লাখ ঘনফুট গ্যাস যোগান দেওয়ার এক পর্যায়ে পাইপলাইনে অতিরিক্ত পানি আসার কারণে বন্ধ করে দেওয়া হয়। 5 সেপ্টেম্বর গ্যাস প্রাপ্তি নিশ্চিতের পর রোববার রাত 9:45টায় চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া যায়। চূড়ান্তভাবে 80 লাখ ঘনফুট গ্যাস পাওয়া গেল। আমরা খুবই আশাবাদী যে এই ওয়েলটা আরো 10 বছর সাস্টেন মিনিমাম করবে এবং আরো বেশিও করতে পারে। এই কূপ খনন কাজে নিয়োজিত রয়েছে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্স,
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক জানান, আগের চেয়ে এখন বাপেক্সের সক্ষমতা অনেকটাই বেড়েছে। এই কাজে বর্তমানে আল্লাহর রহমতে কোনো প্রতিবন্ধকতা নাই। আমাদের বাপেক্সের 5টা রিগ আছে এবং অতি শীঘ্রই আরেকটা রিগ যুক্ত হবে আমাদের সাথে। রশিদপুর 3 নম্বর কূপের গ্যাস সহ বর্তমানে সিলেট গ্যাসফিল্ড কোম্পানি জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করছে। রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ থেকে 80 লক্ষ ঘনফুট গ্যাস এই লাইনের মাধ্যমে জাতীয় সঞ্চালন লাইনে আজ থেকে সরবরাহ করা হলো। হবিগঞ্জের রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দেশের বাইরের খবর। এবার এরদোয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল তুরস্ক। সরকারের দমন পীড়নের অভিযোগে আঙ্কারায় বিশাল সমাবেশ করেছে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। সরকারের পরিকল্পিত অবৈধ অভিযানের প্রতিবাদ জানান লাখো মানুষ। বিরোধী দলের ওপর সরকারের দমনপীড়নের অভিযোগে উত্তাল তুরস্কের রাজনীতি। এরই প্রেক্ষিতে রাজধানী আঙ্কারার তানদোগান স্কয়ারে এক বিশাল সমাবেশ করে রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি, যেখানে সমবেত হন কয়েক লাখ মানুষ। হাতে তুর্কি পতাকা আর দলীয় ব্যানার নিয়ে এরদোয়ান সরকারের পদত্যাগের দাবি জানান তারা। গত কয়েক মাসে সিএইচপির একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র এবং বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী এক্রেম ইমামোগ্লু। সিএইচপির দাবি এসব গ্রেফতার এবং দুর্নীতির অভিযোগ মিথ্যা। বিরোধী দলকে দুর্বল করতেই পরিকল্পিত অবৈধ অভিযান চালাচ্ছে সরকার, যা এরদোয়ানের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত করবে। এদিনে আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে দলীয় নেতা ওজগুর ওজেল বলেন, এই মামলাগুলো রাজনৈতিক। গ্রেফতারকৃত নেতারা নির্দোষ বলেও দাবি করেন তিনি। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে এরদোয়ান সরকার। বলছে তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং তারা আইন অনুযায়ী কাজ করছে। এদিকে তুরস্কের কংগ্রেস বাতিল চেয়ে 2023 সালে করা মামলার রায় হওয়ার কথা আজ। কংগ্রেস বাতিল হলে সিএইচপির নেতৃত্ব বদল হওয়ার সম্ভাবনা প্রবল, যা দলটিকে অভ্যন্তরীণ সংকটে ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পিয়ার সহ 5 দাবিতে মাঠে নামছে ইসলামী দলগুলো। 3 দিনের কর্মসূচি জামাত, খেলাফত, ইসলামী আন্দোলনের। জনরায় ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহতের শঙ্কা বিএনপির। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে রণক্ষেত্র ফরিদপুর। অবরোধ কর্মসূচির পর এবার ভাঙার ইউএনও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর, আগুন। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল। এবং প্রায় 13,000 জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। যুব সমাজ সক্রিয় থাকলে দমিয়েও রাখতে পারবে না কোনো বাধা, বললেন প্রধান উপদেষ্টা। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।